গুড আফটারনুন স্টুডেন্টস। শুরু করতে চলেছি আজকের বাংলা ব্যাকরণের ক্লাস। দেখো, আমি তোমাদের বাক্য পড়াচ্ছিলাম। বাক্যের 3টে পর্বের ক্লাস আমি নিয়েছি। আজকে নিচ্ছি চতুর্থ পর্বের ক্লাস। দেখো, বাক্যের চতুর্থ পর্বের ক্লাসে আমি আজকে পড়াবো অর্থগত দিক। বাক্যের অর্থগত দিক। এতদিন আমি পড়িয়েছি বাক্যের 3টে পর্বে গঠনগত দিক। সেখানে ছিল সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। ঠিক আছে, আজকে থেকে শুরু করব বাক্যের চতুর্থ পর্বের ক্লাস, অর্থগত দিক। দেখো, বাক্যের অর্থগত দিক থেকে বাক্যকে ক ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে নির্দেশক বাক্য, যেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অস্তর্থক বা ইতিবাচক, আর 2 হচ্ছে নঙর্থক বা নেতিবাচক বাক্য। 2 নম্বর হচ্ছে ইচ্ছাবাচক বাক্য। 3 হলো সন্দেহবাচক বাক্য। 4 হচ্ছে প্রশ্নবোধক বাক্য। 5 হচ্ছে আবেগবাচক বাক্য। 6 হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। 7 হলো অনুজ্ঞাবাচক, যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ক বর্তমান অনুজ্ঞা আর খ ভবিষ্যৎ অনুজ্ঞা। আজকে আমি তোমাদের নির্দেশক বাক্য পড়াবো। দেখো, 1 নম্বর আলোচনা এই নির্দেশক বাক্য। সংজ্ঞায় কি বলছে? যে বাক্য কোনো ঘটনার বিবরণ বা বিবৃতি দেয় তাকে নির্দেশক বাক্য বলে। যে বাক্য কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার বিবরণ দিচ্ছে বা বিবৃতি দিচ্ছে, ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করে দিচ্ছে একটা বাক্যের মধ্যে, তাকে বলছে নির্দেশক বাক্য। অর্থাৎ যে বাক্যে কোনো বক্তব্যের নির্দেশ বা বর্ণনা দেওয়া হয় তাকে নির্দেশক বাক্য বলে। আমার বক্তব্যটা আমার ওই বাক্যের মধ্যে দিয়ে সম্পূর্ণরূপে পরিস্ফুট হচ্ছে, আমি কি বলতে চাইছি, সেটাই হচ্ছে নির্দেশক বাক্য। কেমন? দেখো উদাহরণ। 1 নম্বর হলো আমি ভাত খাই। আমি ভাত খাই, এর থেকে আর অন্য কিছু আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি আমি ভাত খাই, ব্যাস। 2 নম্বর দেখো, সে রোজ স্কুলে যায়। এই গেল সাধারণ একটা ব্যাপার যে সে রোজ স্কুলে যায়, আমি ভাত খাই, নির্দেশক বাক্য। আচ্ছা, 3 নম্বর বসুধার সৌন্দর্য অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছি। এটা একটু শক্ত আমি দিলাম। প্রথমে 2টো দিয়েছি সোজা সোজা, আমি ভাত খাই, এর থেকে আর আমি এটাকে বাদ দিয়ে আমি আর কিছু বলতে চাই না, আমি এইটাই বলতে চাইছি, এইটাই আসল কথা যে আমি ভাত খাই। আচ্ছা, 2 নম্বর সে রোজ স্কুলে যায়, আমি এটাই বলতে চাইছি যে সে রোজ স্কুলে যায়। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর বসুধার সৌন্দর্য অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছি। এই যে পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে বসুধা অর্থে পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছি বা অনুভব করেছি। এই যে সম্পূর্ণ বাক্যটার মধ্যে দিয়ে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম এবং আমার বক্তব্যকে প্রকাশ করলাম, যার বিবৃতির মধ্যে দিয়ে কি একটা বিবৃতিও একটা বিবরণ দিলাম, কি না বসুধার সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আমার অন্তর্দৃষ্টি দিয়ে, আমি যেটাকে অনুভব করেছি। এখান থেকে বোঝা গেল, তাই তো? তো সুতরাং আমার এই বাক্যটার মধ্যে দিয়ে নিজের বক্তব্য পরিস্ফুট করলাম। পরেরটা দেখো, শিশুরা মাঠে খেলা করছে, ব্যাস। এর বাইরে আমি কিছু বলতে চাই না। যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, আমি তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বলবো, যে ধরো এমন বললো যে শিশুরা মাঠে বা শিশুরা কোথায়, আমি তখন বলবো যে শিশুরা মাঠে খেলা করছে। এর বাইরে আর কিছু হয় না। শিশুরা মাঠে খেলা করছে, তার বাইরে আর কিছু করছে না, তো খেলাই তো করছে। সুতরাং একটা ঘটনার বিবরণ দিচ্ছে, অর্থাৎ আমার একটা বক্তব্যকে আমি প্রকাশ করছি, সেটা হচ্ছে নির্দেশক বাক্য। 5 নম্বর দেখো, প্রভাতের বাড়ি আজ সরস্বতী পুজো। প্রভাতের বাড়ি আজ সরস্বতী পুজো, মানে আমি বলতে চাইছি যে প্রভাতের বাড়িতেই আজকে সরস্বতী পুজো। এটাই হলো মেন বক্তব্য। মূল বক্তব্য হচ্ছে আমার প্রভাতের বাড়িতে আজ সরস্বতী পুজো। তার পরের কথাগুলো পরের কথা। সরস্বতী পুজোয় খাওয়া দাওয়া হবে, সরস্বতী পুজোয় কী হবে না হবে, আনন্দ হবে, এই হবে সেই হবে, সেটা আমার মূল কথা নয়। আমার মূল কথা হচ্ছে প্রভাতের বাড়িতে আজকে সরস্বতী পুজো। এটা হলো আমার নির্দেশক বাক্য, কারণ একটা ঘটনার বিবরণ দিচ্ছে, আমার বক্তব্যকে প্রকাশ করছে। সবথেকে বড় কথা, আমার বক্তব্যকে প্রকাশ করছে বা নির্দেশ করছে, একটা বর্ণনা দিচ্ছে। চলে যাচ্ছি পরের উদাহরণে। দেখো, 1 মিনিট
তাহলে দেখো পরের উদাহরণে কি আছে, 1 মিনিট চুপ করে শুয়ে থাকো। 1 মিনিট চুপ করে শুয়ে থাকো, এর বাইরে তোমাকে কিছু করতে বলা হয়নি। আমি আমার বক্তব্য প্রকাশ করলাম যে 1 মিনিট তুমি চুপ করে শুয়ে থাকো, কাজটা হয়ে যাবে। এবার আমি বললাম যে আমার বক্তব্য হচ্ছে তুমি 1 মিনিট চুপ করে শুয়ে থাকো, ব্যাস, তারপরে আর কিছু নেই। এটা হলো নির্দেশ করা বোঝাচ্ছে, তাই নির্দেশক বাক্য। একজনকে আমি নির্দেশ করছি যে তুমি 1 মিনিট চুপ করে শুয়ে থাকো। তারপরেরটা দেখো, বইটা টেবিলের ওপর রাখো। বইটাকে আমি টেবিলের ওপর রাখতে বলছি, তাহলে আমি এটা নির্দেশ করলাম যে বইটা টেবিলের ওপরে রাখো, অন্য কোথাও রাখবে না, শুধু টেবিলের ওপরে রাখো। সুতরাং আমি এখানে আমার বক্তব্য প্রকাশ করলাম যে বইটা তুমি এনেছো, তুমি টেবিলের ওপরে রাখো। এই হলো নির্দেশক বাক্যের উদাহরণ। পরের 8 নম্বরটা দেখো, সকালবেলা উঠে প্রতিদিন ঈশ্বরের নাম করবে। এটা হচ্ছে নির্দেশ করা বোঝাচ্ছে, একজনকে বলা হচ্ছে, একজনকে না, যদি মনে করো অনেকজনকে বলতে চাইছো তুমি, বা একজনকে ধরো বলছো সকালবেলা উঠে প্রতিদিন ঈশ্বরের নাম করবে। আমার বক্তব্য হচ্ছে তুমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ঈশ্বরের নাম করবে, অর্থাৎ আমি একটা ঘটনার বিবরণ দিচ্ছি, অর্থাৎ আমার মাধ্যমে একটা আমার নিজের বক্তব্য প্রকাশ পাচ্ছে যে আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি যে তুমি সকালবেলা উঠে প্রতিদিন সকালবেলা ঈশ্বরের নাম করবে। ঠিক আছে, এটা হলো নির্দেশক বাক্যের উদাহরণ। চলে যাচ্ছি পরের উদাহরণে, মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। আমি আর বাইরে কিছু বলতে চাইছি না যে মন্দিরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে বা মন্দিরে অন্য কিছু হচ্ছে। আমি বললাম যে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। আমি এই বক্তব্যই প্রকাশ করতে চাইছি যে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। এর থেকে বুঝে যাচ্ছে সবাই যে মন্দিরে এখন পুজো হচ্ছে, তাই পুজোর ঘণ্টা বাজছে। ঠিক আছে, 10 নম্বর কী আছে, রাম গেছে বনে। আমি এর বাইরে কিছু বলতে চাইছি না, আমার বক্তব্য প্রকাশ পাচ্ছে একটা বাক্যের মধ্যে যে রাম বনে গেছে। ঠিক আছে, এই গেল নির্দেশক বাক্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের বোঝার অসুবিধে থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানাও, তাহলে আমি তোমাদের কিন্তু হেল্প করব। ঠিক আছে, আচ্ছা পরে দেখো, নির্দেশক বাক্যকে দুভাগে ভাগ করা হয়। দুভাগে কীভাবে ভাগ করা হয়েছে আগেই বলেছি। কিভাবে দেখো, প্রথমত অস্তর্থক বা ইতিবাচক বাক্য, আর দ্বিতীয়ত হচ্ছে নঅর্থক বা নেতিবাচক বাক্য। অস্তর্থক বা ইতিবাচক বাক্যটা কেমন দেখো, উদাহরণ, যখন অর্থ প্রকাশ পাচ্ছে, সবসময় মনে রাখবে নির্দেশক বাক্য কিন্তু অর্থগত দিক থেকে কিন্তু বাক্যের ভাগের মধ্যে পড়ছে, তাই অর্থ কিন্তু তোমাকে প্রকাশ পেতে হবে, সেটা যেন নির্দেশক বাক্যই হয়। সেটা যেন অর্থের দিক থেকে এমন বাক্যটা গঠিত না হয় সেটা যেন প্রশ্নবোধক বা আবেগবাচকের মতো হয়ে গেল, সেটাকে আমরা নির্দেশক বলে দিলাম, তা কিন্তু যেন না হয়। নির্দেশকটাই হবে। ঠিক আছে, নির্দেশক অনেক সময় অনুজ্ঞার মতো শোনায়, কিন্তু সেটা আর নয়। যখন আমি অনুজ্ঞা পড়াবো তখন আমি অনুজ্ঞাবাচক যা পড়ানোর সময় সবটা পার্থক্য বুঝিয়ে দেবো। নির্দেশকের সাথে অনুজ্ঞাবাচকের কোথায় পার্থক্য সেটা আমি ভালো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আজকে দেখো নির্দেশক বাক্যের অস্তর্থক প্রথমে আমি বলছি। দেখো উদাহরণ, একমাত্র পবিত্র জায়গা হলো মন্দির। তাই তো, একমাত্র পবিত্র জায়গা হলো মন্দির। যদি আমি এটাকে বলি যে হ্যাঁ বাচক বা ইতিবাচক বা অস্তর্থক বাক্য, অস্তর্থক বাক্য সবসময় কিন্তু পজিটিভ দিকের ইঙ্গিত দেয়। পজিটিভ সবসময় ইতিবাচক দিক, সবসময় হ্যাঁ বাচক দিক, নেতিবাচক দিকের ইঙ্গিত দিচ্ছে না। যদি নেতিবাচক দিক হতো আমরা কি বলতাম, জায়গাটা পবিত্র নয়, জায়গাটা পবিত্র নয়, না বসতো বা নয় বসতো। নেতিবাচকে সবসময় না বা নয় এই শব্দ দুটো বসে থাকে, বা নেই এই শব্দগুলো বসে থাকে। কিন্তু নেতিবাচকে এইটা কিন্তু তোমরা ভেবো না যে জায়গাটা অপবিত্র বলবো যখন ওটা কিন্তু নেতিবাচক হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। তোমাদের বুঝতে হবে পবিত্রের বিপরীত শব্দ হচ্ছে অপবিত্র। ঠিক আছে, পবিত্রের বিপরীত শব্দ হচ্ছে অপবিত্র। তোমাদের মানে বুঝে অর্থ বুঝে কিন্তু সেন্টেন্স গঠন করতে হবে, তবেই কিন্তু ফরমেশন ঠিক থাকবে, যেটাকে বলা হয় বাক্য গঠন। ঠিক আছে, আমি তোমাদের বাক্য গঠনটাই পড়াচ্ছি।
এখানে বলছে দেখো, যদি আমি বলতাম জায়গাটা ভীষণ অপবিত্র, তাহলে কিন্তু ওটা নেতিবাচক হতো না। তোমরা বলতেই পারো ম্যাম অপবিত্র বলছি, তাহলে তো এই জায়গাটা অপবিত্র নেগেটিভ দিককে বোঝাচ্ছে, তাহলে কেন এটা নেতিবাচক হবে না? না, হবে না। কারণ আমি কি বলেছি জায়গাটা পবিত্র নয়? আমি যদি বলতাম জায়গাটা পবিত্র নয়, তখন হবে নেতিবাচক, ঠিক আছে? কারণ নয় শব্দটা যুক্ত করছি। আমি বলছি জায়গাটা হলো অপবিত্র, নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে ওই শব্দটার মধ্য দিয়ে, কিন্তু ওটা তো অপবিত্রটা তো তোমার সম্পূর্ণ ইতিবাচকের মধ্যেই আসছে। আমি তো বলেই দিচ্ছি সরাসরি যে জায়গাটা অপবিত্র। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে হ্যাঁবাচক বা ইতিবাচক বা অস্তর্থকের নিয়ম। একমাত্র পবিত্র জায়গা হলো মন্দির। 2 নম্বর দেখো, সবসময় ঘর পরিষ্কার রাখবে। যদি আমি বলতাম যে সবসময় ঘর পরিষ্কার রাখবে, অপরিষ্কার রাখবে না যদি বলতাম, তাহলে কিন্তু হতো নেতিবাচক, তাই তো? যদি আমি বলি সবসময় ঘর পরিষ্কার রাখবে, অর্থাৎ পরিষ্কার রাখার কথাই বলা হচ্ছে, তা পরিষ্কার অপরিষ্কার এই দুটো দিয়ে হবে। আমি যদি বলি ঘরটা খুব অপরিষ্কার, তাহলে কি এটা নেতিবাচক হবে? অনেকের মতে বলবে হ্যাঁ ম্যাম নেতিবাচক, পুরো কাটা 0 পেয়ে চলে আসবে। কেন? কারণ অপরিষ্কার বলেছে, সেই কারণে ম্যাম আমি অপরিষ্কারকে নেতিবাচকে করে এসেছি। একদমই ভুল। জায়গাটা হলো অপরিষ্কার মানেই হলো, এখানে তো আমি পুরোপুরি সরাসরি বলে দিচ্ছি জায়গাটা অপরিষ্কার। আমি কি বলেছি পরিষ্কার নয়? যখনই নেতিবাচক আসবে তখনই নয়, নেই, না এই শব্দগুলো কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে বাক্যের মধ্যে, তবেই কিন্তু সেটা কী হবে? নেতিবাচক হবে। আর সব সময় কিন্তু সেখানে বিপরীত শব্দটা দেখতে হবে। যদি আমি নেতিবাচক করতে যাই, তাহলে কিন্তু অপবিত্রের জায়গায় কিন্তু পবিত্র নয় করতে হবে, বিপরীতের ইতিবাচকটা রাখতে হবে। বুঝতে পেরেছো? সব সময় ঘর পরিষ্কার রাখবে, এটা হলো ইতিবাচক বাক্য। 3 নম্বর দেখো, খেলাধুলা করলে স্বাস্থ্য গড়ে ওঠে। খেলাধুলা করলে স্বাস্থ্য গড়ে ওঠে, ইতিবাচক বাক্য। 4 নম্বর দেখো, রাম আজ স্কুলে অনুপস্থিত ছিল। বুঝতে পেরেছো? রাম আজ স্কুলে অনুপস্থিত ছিল। অনুপস্থিত যেহেতু, কারণ রাম ওখানে ছিল না, তোমরা আবার এটাকে করে নিও না মানে করে যে ওটা নেতিবাচক, না ইতিবাচক। রাম আজ স্কুলে অনুপস্থিত ছিল মানে ওটা কিন্তু ইতিবাচক বাক্য। পরেরটা দেখো, ছেলেটা আজ বেশ সুস্থই আছে। ছেলেটা আজ বেশ সুস্থই আছে, এই গেল ইতিবাচক, অস্তর্থক বা ইতিবাচক বাক্যের উদাহরণ। আচ্ছা, এবার তোমাদের আমি নেতিবাচক বাক্য বা নঅর্থক বাক্য পড়াবো। উদাহরণ দেখো, 1 নম্বর, মন্দির কোনো অপবিত্র স্থান নয়। তোমাদের এবার মনে প্রশ্ন আসতে পারে ম্যাম এখানে তো নেতিবাচক দিয়েই দিয়েছেন, নেতিবাচক দিয়ে দিয়েছেন, তাহলে কেন ম্যাম এটাকে আমরা ইতিবাচক করতে পারি না? বলতেই পারো ভাবের দিক থেকে বলতে পারো, সেন্টেন্সের ভাবের দিক থেকে বলতে পারো, কিন্তু আমি তো ভাবগত দিকের পড়াচ্ছি না, সেন্টেন্সের ভাবগত দিক তো আমি পড়াচ্ছি না। বলতে পারো ম্যাম মন্দির কোনো অপবিত্র স্থান নয়, তা এইটা ম্যাম কেন ইতিবাচক হবে না? সত্যিই তো মন্দির অপবিত্র স্থান নয়, একটা পবিত্র জায়গা। আমি যদি বলতাম মন্দির একটা পবিত্র জায়গা, তাহলে তো সেটা ইতিবাচক, একটু আগেই তো পড়ালাম, তাই তো? এবার অপবিত্র নয় শব্দটা আছে, ভাবগত দিক থেকে কিন্তু হচ্ছে না, অর্থগত দিক থেকে হচ্ছে, সেই কারণে বুঝে উত্তর করতে হবে। মন্দির কোনো অপবিত্র স্থান নয়, এটা হবে তোমার নেতিবাচক বাক্য, ঠিক আছে? বুঝতে যদি অসুবিধা হয় আমি তোমাদের আবার না হয় একটা স্পেশাল ক্লাস নেব, কিন্তু আমাকে কিন্তু সেটা জানাতে হবে যে তোমরা বুঝতে পারোনি, কমেন্টে জানাতে হবে। চলে যাচ্ছি 2 নম্বরে, ঘর অপরিষ্কার রাখবে না, নেতিবাচক, ঠিক আছে? 3 নম্বর, খেলাধুলা না করলে স্বাস্থ্য গড়ে ওঠে না। খেলাধুলা না করলে কি আর স্বাস্থ্য গড়ে ওঠে? এইরকম একটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু এটা নেতিবাচক বা নঅর্থক বাক্যে কী হবে? খেলাধুলা না করলে স্বাস্থ্য গড়ে ওঠে না। চলে আসি 4 নম্বর উদাহরণে, রাম আজ স্কুলে উপস্থিত ছিল না। দেখবে আমি ইতিবাচকে পড়িয়েছি, রাম আজ স্কুলে অনুপস্থিত ছিল, ওটা কিন্তু ইতিবাচক। আর এটা নেতিবাচক, রাম আজ স্কুলে উপস্থিত ছিল না, উপস্থিতটা তো ইতিবাচকের বিপরীত শব্দ হচ্ছে। বিপরীত শব্দ একটা কি হয়? ইতিবাচক, আর একটা হয় নেতিবাচক, তাই তো? সবসময় বিপরীত শব্দ একটা ইতিবাচকে থাকে, তারপর পরিপ্রেক্ষিতে একটা থাকে নেতিবাচকে, তাই তো? তো উপস্থিত ছিল না, তাহলে ইতিবাচকটা দিয়ে ছিল না, নেতিবাচকের না থাকবে।
রাম আজ স্কুলে উপস্থিত ছিল না, এই গেল নেতিবাচক বাক্যের উদাহরণ। 5 নম্বরটা সেই একই ফর্মুলা ইউজ করে দেখো, ছেলেটা আজ খুব একটা অসুস্থ ছিল না। ছেলেটা আজ খুব একটা অসুস্থ ছিল না। এবার তোমরা এটাকে কিন্তু অসুস্থটাকে কিন্তু সুস্থ ছিল না করে দিও না, তাহলে ওদিকে কিন্তু যদি থাকে অস্তর্থক বাক্য থেকে নঅর্থক বাক্যে যদি তোমাদের রূপান্তর করা থাকে তাহলে কিন্তু গুলিয়ে যাবে। ওখানে থাকবে ছেলেটা আজ বেশ সুস্থই ছিল, এবার তোমরা এখানে করে দিলে ছেলেটা আজ খুব একটা সুস্থ ছিল না, ম্যাম এটা নেতিবাচক বাক্য, তাহলে মানে তো একই হচ্ছে না। ছেলেটা তো ওইদিকে সুস্থ ছিল বলছে ইতিবাচকটা, নেতিবাচকটা তুমি কি বলবে? ছেলেটা আজকে খুব একটা অসুস্থ ছিল না, তোমার অর্থটা যেন একই থাকে, বুঝতে পেরেছো? অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না, খালি তোমাকে অস্তর্থক অর্থাৎ ইতিবাচকটা ইতিবাচকে করতে হবে, নেতিবাচক অর্থাৎ নঅর্থকটা নঅর্থকে করতে হবে। কথা বলার ওপর সেটা ডিপেন্ড করছে, বাক্য গঠনের ওপর সেটা ডিপেন্ড করছে, অর্থটা যেন পরিবর্তন না হয়। ঠিক আছে, এই গেল আজকের আলোচনা, নির্দেশক বাক্যের ওপর আজকের আলোচনা। পরের ক্লাসে থাকবে ইচ্ছাবাচক বাক্যের ওপর উদাহরণ সহযোগে আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা অবশ্যই পরের ক্লাসগুলো পাওয়ার জন্য জানো তোমরা কি করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। অবশ্যই আগে তোমার নিজের চ্যানেল তুমি নিজে ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।